প্রজ্ঞা কিছু সময় নিয়ে ধাতস্থ হয়ে উঠে দাঁড়ালো। চারদিক কেমন অন্ধকার হয়ে আসছে। তার মনে হচ্ছে দীর্ঘদিনের লুকোচুরি খেলায় সে হেরে গেছে। প্রত্যুষ তার সবটা পড়ে নিয়েছে। সে সব জেনে গিয়েছে, অথচ তার তো জানার কথা ছিল না। সে ওড়নাটা ভালো করে মাথার উপর চাপিয়ে দিয়ে বলল, আমি প্রত্যুষ, ভালো থেকো তুমি। সে আর কথা বাড়ায় না। জমে যাওয়া পা দুটো টেনে কোনো রকমে কেবিন থেকে বেরিয়ে আসে। তার মনে হলো পুরো দুনিয়া ঘুরছে চরকির মতো। আর একটু হলেই সে নিজেই মাথা ঘুরে পড়ে যাবে। একটা হাত আপনা আপনি মাথায় গিয়ে ঠেকলো। সেই জীবনে প্রথমবার প্রত্যুষ তার মাথায় হাত রেখেছে। প্রজ্ঞা এতে খুশি হয়নি, তার লজ্জা হচ্ছে। ধরা পড়ে যাওয়া লজ্জা। প্রত্যুষ সব বুঝে গেছে বলেই সহানুভূতি দেখাচ্ছে। মানুষ তো আর সবাইকে সহানুভূতি দেখায় না, লুজারদের দেখায়। প্রজ্ঞার লুজার, তাই তাকে দেখাচ্ছে। এরপর কার্তিকের একটা ঝলমরে দিনে প্রজ্ঞার সাথে একজন ভদ্রলোকের বিয়ে হয়ে গেল। ভদ্রলোক পেশায় ইঞ্জিনিয়ার, চট্টগ্রামে পরিবার নিয়ে থাকেন। বিয়ের পর প্রজ্ঞাকেও সেখানে নিয়ে যাওয়া হলো। প্রজ্ঞা বিয়ের দিন একটা গোলাপি শাড়ি পরেছিল। প্রত্যুষ তার বিয়েতে এসেছিল। সে তাকে উপহার দিল একটা জুয়েলারি বক্স আর একটা পার্লের নেকলেস। প্রজ্ঞা বিয়ের পর একবার অনিমার কেবিনে গিয়েও তার সাথে দেখা করলো। প্রত্যুষ বলল, আমাদের জন্য দোয়া করবে প্রজ্ঞা। প্রজ্ঞা হাসে, সব সময়ের মতো বিনীত স্বরে জবাব দেয়, আসি আমি, ভালো থেকো। তারপর সে গিয়ে কালো রঙের গাড়িতে বসে। গাড়িতে তার পাশে জুয়েল বসে। জুয়েল তার বর। দেখতে খারাপ না, লম্বা, উঁচু, বেশ ভালো দেখতে। প্রজ্ঞা তাকে নিয়ে অনায়াসে এক জীবন কাটিয়ে দিতে পারবে। গাড়িটা এক সময় চলতে শুরু করে। প্রজ্ঞা সেই গাড়ির চাকার মতো অতীতের সমস্ত কিছু পিষে ফেলে দিয়ে সামনে এগিয়ে যায়। তারপর কেবল এগোতেই থাকে, আর পিছু ফেরা হয় না। এক পূর্ণিমা রাতে আহসানুল হক প্রত্যুষ সমস্ত অপেক্ষাদের অবসান ঘটিয়ে অনিমার জ্ঞান ফিরে এলো। এমন না যে জ্ঞান ফিরে আসার পর সে গবাদি পশুর মতো দুই পায়ে দাঁড়িয়ে গেল, কিন্তু তার নিথর শরীর সে রাতে বহু বছর পর কিঞ্চিত নড়ে চড়ে উঠতে সক্ষম হলো। ডাক্তার যখন তাকে এই কথা জানালেন তখন সে পুরো বরফের মতো জমে গেল। এমনকি তাকে কেবিনে ডাকার পরেও সে কিছুক্ষণ অনুভূতি শূন্য হয়ে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকলো। তার মনে হলো তার দুই পা আবারও ভারী হয়ে উঠেছে। সে আর হাঁটতে পারবে না কখনো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত সে কেবিনের ভেতর এলো। টুট টুট শব্দে তখনও কেবিনের যন্ত্রপাতি আগের মতো চলছিল। প্রত্যুষের পুরো শরীর ঘেমে নিয়ে একাকার হলো। সে সামনে তাকাতেই দেখলো অনিমার হাতটা স্বল্প স্বল্প কাঁপছে। ডাক্তার ইকবাল সিদ্দিক কিছুটা ঝুঁকে নরম গলায় বললেন, অনিমা, তুমি কি কিছু শুনতে পারছো? অনিমা, দেখো দেখো, তোমার সাথে কি দেখা করতে এসেছে। প্রত্যুষ এলোমেলো পায়ে এগিয়ে এলো। অনিমা তখন বড় বড় করে শ্বাস টানছে। প্রত্যুষ বলল, আমি কি অনুর হাত ধরতে পারি? অবশ্যই, তুমি ওর হাজবেন্ড। আমার মনে হয় সে তোমাকে দেখে আরো খুশি হবে। কিন্তু সে তো চোখ খুলছে না। ইকবাল সিদ্দিক আর অধৈর্য মুখটা দেখে হেসে ফেললেন। খানিকটা পিছিয়ে গিয়ে বললেন, খুলবে বাবা, অপেক্ষা করো একটু। প্রত্যুষ গিয়ে তার একটা হাত চেপে ধরলো। মাথা নামিয়ে বিড়বিড় করে বলল, অনু, অনু, এদিকে তাকা, দেখ দেখ আমি কত বড় হয়ে গেছি। অনিমা সেদিনই তাকালো না। সে পরের দিন চোখ খুলল। একেবারে নবজাতক শিশুর মতো পিট পিট করে চোখ খুলে সে সামনে তাকালো। সবার প্রথমেই সে দেখলো মোটামুটি বয়সের একটা ভদ্রলোককে। তার নাম ইকবাল সিদ্দিক। তিনি চওড়া করে হাসি দিয়ে বললেন, কংগ্রাচুলেশনস অনিমা, তুমি ভীষণ সাহসী বলেই তুমি ফিরে এসেছো। উই আর সো প্রাউড অফ ইউ। অনিমা দুর্বল শরীরে কিছুটা হাসার চেষ্টা করে। লোকটার কথা সে শুনতে পাচ্ছে। মনে হচ্ছে অনেক দূরে কোনো পাহাড়ের চূড়া থেকে কেউ তার সাথে কথা বলছে। কেমন ক্ষীণ আর ভাঙা কণ্ঠস্বর। সে কেবল মৃদু হাসে। হেসে জানায় সে সব শুনতে পায়। তারপর সেদিন রাতেই ওই উস্কো খুস্কো ছেলেটির সাথে তার দেখা হয়েছিল। কি যেন নাম তার, মনে পড়েছে, আহসানুল হক প্রত্যুষ। সে প্রথমে খুব জড়সড় হয়ে এলো, যেন অনিমাকে সে খুব ভয় পায়। এসেও সে এক দফা হেসে অনিমা থেকে দূরত্ব নিয়ে দাঁড়ালো। বিড়বিড় করে কি যেন বলল। অনিমা শুনতে পায়নি ঠিক মতো। অনিমা আলতো করে তার হাতটা প্রত্যুষের দিকে বাড়িয়ে দিল। প্রত্যুষ প্রথমে সে হাত ধরল না। সে দেখলো অনিমার হাতটা থর থর করে কাঁপছে। অনিমার দুই ঠোঁট সামান্য বেঁকে আছে। সে কি হাসছে? প্রত্যুষ দ্বিগুণ কাঁপিতে কাঁপিতে তার হাতটা ধরল।
তারপর ধপ করে বেডের এক পাশে বসে গেল। সময় গড়ায় মুহূর্ত অতিবাহিত হয়। এরপর প্রত্যুষ আচানক বাঁধন হারা হয়ে মেয়েটিকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে। অনিমা হাঁসফাঁস করে ওঠে, দুইবার শ্বাস ছাড়ে। প্রত্যুষ তার ঝরঝরে চুলের বাজে মুখ গুজে ভাঙা গলায় বলে, অনু আমি একদম ভালো নেই অনু, আমার দম বন্ধ হয়ে আসে। আমি অনেক দিন প্রাণ খুলে হাসিনি অনু, কাঁদিও নি। আমি শুধু শুকনো চোখে সব দেখেছি। তোকে এত জোরে ধরলাম বলে কষ্ট পেলি অনু? আমি সত্যি খুব ক্লান্ত। আমি একটু এইভাবেই থাকি কিছুক্ষণ প্লিজ। আসসালামু আলাইকুম। আমার নাম প্রত্যুষ, পুরো নাম আহসানুল হক প্রত্যুষ। আমার কোনো পরিচয় নেই। জি ঠিক শুনেছেন, আমি পরিচয় দেওয়ার মতো তেমন বিশেষ কেউ না, কিন্তু যেহেতু এটা অনুর ডায়েরি তাই আমি এখানে নিজের একটা পরিচয় দিতেই পারি। আমি অনুর হাজব্যান্ড। এই ডায়েরির মালিক আমার বউ, সুতরাং সে পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত আমাদের সমস্ত কিছু আমি এই ডায়েরিতে লিখে রাখব। উফ, অনুর আপডেটই তো দেওয়া হয়নি। অনু এখন কিছুটা সুস্থ, তাকে গতকাল ডিসচার্জ করা হয়েছে। সে এখন খাম্মার বাড়িতে। আমিও গতকাল সেখানে ছিলাম, আজ অফিস করে বাড়ি এসেছি। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই, আগামী শুক্রবার আমার আর অনুর বিয়ে। খুব বেশি আয়োজন না, তবে খালু চাচ্ছেন মোটামুটি আয়োজন করতে। ওই রকম শুয়ে শুয়ে তো আর বিয়ে হয় না, আত্মীয় স্বজনদেরও তো দাওয়াত করতে হয়। অনুর ইমপ্রুভমেন্ট হলো সে মাথা নাড়তে পারে, হাত তুলতে পারে আর পলক ফেলতে পারে। এছাড়া তার আর কোনো ইমপ্রুভমেন্ট নেই। সে হাঁটতেও পারে না, কিছু বলতেও পারে না, নিজে নিজে কিছু করতেও পারে না। সে কেবল শুয়ে শুয়ে গভীর মনোযোগে আমাদের দেখে। আমার সাথে বিয়ে হবে শুনে সে একটু অপ্রস্তুত বোধ করলো, কিছুটা মিয়ে গেল বোধ হয়। বেকুবটা জানে না যে তার ডায়েরি আমি 100 বারের উপরে পড়ে ফেলেছি। সে যে কল্পনায় 1000 বার আমাকে টোপর পরা বর বানিয়ে বসে আছে সে আমি আরও আগে থেকেই জানি। আম্মু আমাকে কড়া নোটিশ দিয়েছে, বলেছে এই কয়দিন নিজের কাজে মন দিতে। অনুদের বাড়িতে এখন অনেক মেহমান, সারাক্ষণ সেখানে গিয়ে অনুর ঘরে যাওয়া যাবে না। আমিও আম্মুর কথা মেনে নিয়েছি। আসলে আমার মনে হয় আমাকে যদি 1 বছরও অনুর সাথে দেখা করতে না দেয় তাহলেও আমি হাসি মুখে সেটা মেনে নিব। অন্তত আমি এইটুকু জানতে পারবো যে অনু ভালো আছে। ওই বিশ্রী বিশ্রী যন্ত্রগুলো আর তার শরীরের সাথে আটকে নেই। আমার কাছে এর চেয়ে প্রশান্তির আর কিছু হতে পারে না। আমার মাঝে মাঝে রাতে ঘুম হয় না। এই সমস্যাটা আরও আগের, অনুর ওই ঘটনার পর থেকে। আমি একটা বাজে স্বপ্ন দেখি মাঝরাতে আমার ফোনে একটা কল এসেছে। আমি সেটা রিসিভ করতে অন্য পাশ থেকে একটা থমথমে পুরুষ কণ্ঠ বলে ওঠে, স্যার অনিমা ম্যাডাম। আর রেসপন্স করছেন না, উনি আর নেই। ওই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে আমি ধরফর করে উঠে বসি, তারপর বড় বড় করে শ্বাস নেই, এরপর পানি খাই। তবু আমার বুকের ভেতর থাকা তোলপাড় থামে না। আমি কিছুক্ষণ এপাশ ওপাশ করি, এরপর পুরো রাত নির্ঘুম থাকি। কেউ জানে না, কিন্তু আম্মু জানে। ওই দিনগুলোতে আমি কত হাই পাওয়ারের ড্রাগ দিয়েছি আমি নিজেও জানি না। কেন আমি অনুর প্রতি এমন উন্মাদ হয়ে যাচ্ছিলাম, কেন অনুর এই ডায়েরি আমাকে দিন দিন অসুস্থ করে দিচ্ছিল, আমি কিছুই জানি না। আমি শুধু উপলব্ধি করেছি অনুর সাথে আমার যেই স্নেহের সম্পর্ক আছে সেই সম্পর্কে বিয়ের মতো পবিত্র বিষয়টি ঢুকে গেলে খুব একটা অন্যায় কিছু হবে না। আমি যেমন ভালো ভাই হতে পেরেছি অমন করে আমি ভালো স্বামীও হতে পারবো। আমার মনে হয় জীবনে কিছু ধাক্কা মানুষের জন্য অতীব প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। অনুর ব্যাপারটাও কিছুটা অমন। আমি এই 4 বছরে ভীষণ বিনয়ী হয়েছি, আমি ধৈর্যশীল হয়েছি, সেই সাথে আমি রাগ নিয়ন্ত্রণ করার চমৎকার গুণটি অর্জন করেছি। আমি আর আম্মুর সাথে বাজে ব্যবহার করি না। আমার মায়া হয় আম্মুর জন্য। আমি কারোর সাথেই খুব বেশি রাগ দেখাই না। আমার মনে হতো আমি যদি বেশি উচ্ছৃঙ্খল আচরণ করি তাহলে অনু আর চোখ খুলবে না। অনুর একটু তাকানোর অপেক্ষায় আমি আমার জীবনের একটা লম্বা সময় ধৈর্য ধরেছি, বিনয়ী হয়েছি। যাক, আপাতত এইটুকু থাকুক, বাকিটা আমি লিখব আমাদের বিয়ের পর। এখন আমি যাচ্ছি বসুন্ধরাতে। আমার আলমারিতে কোনো পাঞ্জাবি নেই, শুধু শার্ট আর গেঞ্জি। আম্মু ধমক দিয়ে বলছে আজই যেন একটা পাঞ্জাবি কিনে আনি। প্রজ্ঞা ওভেন থেকে বেগ নামিয়ে মৃদু শব্দে আর্তনাদ করে উঠল। সে তাড়াহুড়ায় খালি হাতে মোল্ড ধরেছে। তার সামনে জুয়েল বসে বসে ম্যাগাজিন পড়ছিল। তারা গতকাল রাতে অনিমাদের বাড়িতে এসেছে।
এরপর সকাল থেকে প্রজ্ঞা কেক বানানো তোড়জোড় শুরু করেছে। সে নাকি দারুণ কেক বানায়। জুয়েল সে কথা শুনে অবাক হয়ে বলল, তাই নাকি? আমাকে তো কখনো বানিয়ে খাওয়াওনি। প্রজ্ঞা লাজুক হাসলো, চোখ সরিয়ে বলল, আসলে এটা অনুর খুব পছন্দ, তো তাই অনুর ওই ঘটনার পর আমি আর কেক বানাইনি। আমার কেক বানাতে গেলেই তার কথা মনে পড়ে যেত। জুয়েল ম্যাগাজিন ছেড়ে প্রজ্ঞার হাতটা টেনে ধরলো। তার হাতের ঝলসানো জায়গাটা দেখে বিষাদ গলায় বলল, সে কি পুড়ে ফেললে তো? পুড়লে আপনি পুড়ে যাওয়ার বউয়ের ঘর করবেন না? আহা, তুমি ব্যথা পাচ্ছ তো, তাই বললাম। তেমন কিছু না। প্রজ্ঞা এবার কেক নিয়ে ব্যস্ত হয়ে গেল। জুয়েল তাকে ছাড়লো না। সে খুব যত্নে তার হাতে বার্নর লাগিয়ে দিল। প্রজ্ঞা হেসে উঠে বলল, বড় আদিক্ষেতা করেন আপনি। সে আবার কাজে মন দেয়। কাল অনুর বিয়ে, কি মজা কি মজা। আজ বাড়িতে সবাই মিলে পিকনিকের মতো করবে। প্রজ্ঞা যেহেতু বয়সে বড়, তাই সে সব কিছুর দায়িত্ব নিয়েছে। কাবেরী বললেন, তুই এত কিছু সামলাতে পারবি না প্রজ্ঞা। প্রজ্ঞা কিন্তু শেষ পর্যন্ত ঠিকই সবটা সামনে নিল। সে ক্যাটারিং সার্ভিসের লোক এনে কয়েক রকম খাবারের বন্দোবস্ত করলো। এরপর ইভেন্ট প্ল্যানারদের এনে অনিমাদের বসার ঘরটা সুন্দর মতো সাজিয়ে নিল। নিজের হাতে কেক বানালো, আবার বাইরে থেকেও একটা কেক আনলো। তারপর জয়া আর স্মৃতিকে দিয়ে সবার জন্য শরবত বানিয়ে নিল। চাচিরা সবাই নানা রকম পিঠা বানিয়েছে। সব ঝামেলা মিটিয়ে প্রজ্ঞা গেল হলুদ বাটতে। তার গায়ে জড়ানো শাড়ির রং হালকা সবুজ। সে শাড়ির আঁচলটা ঘুরিয়ে এনে কোমরের এক পাশে গুজে শিল পাটার দিকে এগিয়ে গেল। জুয়েল এসে দরজার এক কোণে হেলান দিয়ে দাঁড়ালো। প্রজ্ঞা লজ্জা পেল ভীষণ। চাপা চঞ্চল কণ্ঠে বলল, আপনি আজকাল বড্ড জ্বালাচ্ছেন আমায়। তুমিও আজকাল আমায় খুব জ্বালাচ্ছ প্রজ্ঞা। প্রজ্ঞা আর সেদিকে তাকায় না। তার খুশি লাগে, একেবারে নতুন নতুন প্রেমে পড়ার মতো খুশি। অথচ এত খুশি হওয়ার মতো কিচ্ছু হয়নি। জুয়েল আর তার বিয়ে 1.5 বছরের মতো হয়ে গেছে। এখন প্রজ্ঞার নতুন করে প্রেমে পড়ার মতো কিছু নেই। অথচ নির্বোধ বোকা কিশোরীদের মতো তার গাল দুটো বারবার লাল হয়ে যাচ্ছে। প্রত্যুষ একবার বিকেলে তার বাড়ি এলো। প্রজ্ঞা তখন গাঁদা ফুলের ঝুড়ি নিয়ে এলো পাথারি ছুটছিল। প্রত্যুষ তাকে দেখেই পথ আটকে দাঁড়ালো। এই যাচ্ছ কোথায় এভাবে? প্রজ্ঞা তাকে পাশ কাটাতে ব্যস্ত হয়ে বলল, বসার ঘরের ওয়ালে ফুল কম হয়েছে, আরো লাগবে ফুল। তোমার কানের পেছনে ওইটা কি ফুল? প্রজ্ঞা থেমে গেল। বোকা বোকা হয়ে কানের কাছে হাত নিতেই একটা গোলাপি রঙের জারবেরা ফুল হাতে উঠে এলো। মনে পড়লো কিছুক্ষণ আগে জুয়েল সেটা তার মাথায় গুজে দিয়ে গেছে। প্রজ্ঞা অস্বস্তি মেশানো গলায় বলল, কে জানি, মনে করতে পারছি না। প্রত্যুষ আপাদ মস্তক তাকে দেখে তারপর কিছু একটা বুঝে ফেলার মতো করে মাথা নেড়ে বলে, বলেছিলাম না প্রজ্ঞা, তোমার আসল ট্রিটমেন্ট হলো বিয়ে। দেখলে মিলল আমার কথা? প্রজ্ঞা চোখ তুলে তাকায় তার দিকে। প্রত্যুষের 2 ঠোঁটে একটা স্নিগ্ধ হাসি ঝুলছে। সেই হাসিতে প্রজ্ঞার অস্বস্তি কেটে গেল। মনে হলো সে কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছে। প্রজ্ঞা উচ্ছল গলায় বলল, তুমি ঠিক বলছো প্রত্যুষ, আমার আসলে একটা মানুষ দরকার ছিল। সে থামলো। কিয়ৎক্ষণ পর উৎসুক হয়ে বলল, আমাকে দেখে কি বোঝা যায় যে আমি খুব খুশি আছি? একেবারে 100%। তোমার 2 চোখ খুশিতে চকমক করে। প্রত্যুষ কথা শেষ করে হেসে ফেলল। প্রজ্ঞা নিজেও মন ভরে হাসলো। তারপর ঝুড়ি হাতে বসার ঘরে চলে গেল। প্রত্যুষ একবার ঘাড় ঘুরিয়ে তাকে দেখলো। প্রজ্ঞা যে সংসার জীবনে দারুণ সুখী আছে, এটা তাকে প্রশান্তি দেয়। অথচ একটা সময় সে দিন রাত প্রজ্ঞার সাথে ঝগড়া করত। এখানে একটা গভীর ভাবনা আছে। ছোটবেলায় যাদের সাথে আমাদের একদমই বনিবনা হতো না, একটা সময় বাদে কি করে যেন তারাই আমাদের বড় কাছের মানুষ হয়ে ওঠে। আর সেই বনিবনা না হওয়াটা এক সময় হয়ে ওঠে আমাদের একাত্মের ভাষা। উফ, কঠিন আলোচনা বাদ। এখন আমরা অনুর হলুদ সন্ধ্যা উপভোগ করব। অনিমা 2 হাত 2 পাশে রেখে খাটের ওপর শুয়েছিল। সে বসতে পারে না নিচ থেকে। কেউ বসিয়ে দিলে চুপচাপ বসে থাকে। সে কথা শোনে, তারপর বাচ্চাদের মতো পলক ফেলে। বসার ঘর থেকে মাহাদের ওই কর্কশ কণ্ঠস্বর ভেসে আসছে। তারা সাউন্ড বক্সে গান ছেড়ে চিৎকার চেঁচামেচি করছে। অনুর বিয়ে, অথচ সে বাদে বাকি সবার উৎসাহের শেষ নেই। দিবা একটা গোলাপি গাউন কিনেছে তার বিয়ের জন্য। তাদের আয়োজন দেখে অনিমার বলতে মন চাইল, বিয়ে কি আমার নাকি তোমাদের?
তোমরা এসব কি শুরু করলে? প্রজ্ঞা তার ঘরে এসে তার হাত ধরে তাকে টেনে তুলল। অনিমা জিজ্ঞাসু হয়ে তার দিকে তাকায়। প্রজ্ঞা বলল, হলুদ মাখাবো তোর গায়ে, উঠে বয়। সে অবাক হয়ে তাকে দেখে। প্রজ্ঞা সত্যি হাতে সামান্য হলুদ নিয়ে তার গালে ছোঁয়ালো, তারপর আস্তে করে তার কপালে একটা চুমু খেলো। অনিমা ছটফট করে উঠল, অপ্রস্তুত হয়ে একটা হাত তার দিকে বাড়িয়ে দিল। প্রজ্ঞা চোখ নামিয়ে বলল, কি করব, হাত ধরবো? সে বসে হাসি হাসি মুখে অনিমার হাত ধরলো। অনিমা তারপর আলতো করে তার মাথায় প্রজ্ঞা কাঁধে রাখলো। প্রজ্ঞা নড়ে না, পলক ফেলে না। একটা সময় পর তারা টের পেল তারা দুজনই কাঁদছে। প্রজ্ঞা শক্ত করে তাকে জড়িয়ে ধরে জড়ানো গলায় বলল, আমি দোয়া করি অনু, তুই খুব সুখে থাক। অবশ্য আমি জানি তুই সুখেই থাকবি। প্রত্যুষ এই 4 বছর যেভাবে তোর অপেক্ষা করছে, এতে আমি নির্দ্বিধায় বলতে পারি তুই তার কাছেই সবচেয়ে ভালো থাকবি। অনিমা ছলছল চোখে একবার তার দিকে তাকালো। প্রজ্ঞা চোখ মুছে অন্যদিকে দেখে বলল, আমি খুশি আছি অনু, আমি ভীষণ খুশি। আমি চাই আমার বরের মতো বর সবার হোক, কিন্তু প্রত্যুষের মতো বর শুধুমাত্র তোর হোক। এরপর সে শুক্রবারে বড় সাদামাটা ভাবে অনিমা আর প্রত্যুষের রেজিস্ট্রি হয়ে গেল। ডাক্তার ইকবাল সিদ্দিক বলেছিলেন অনিমা সুস্থ হয়ে হাঁটাহাঁটি করতে 6 মাসের মতো লাগতে পারে, অথবা 1 বছর। তার স্নায়ুবিক জটিলতা তখনও চলমান। নাজির সাহেব অনুরোধ করলেন ওই 6টা মাস তিনি মেয়েকে নিজের কাছে রাখবেন। প্রত্যুষ এতে দ্বিমত করেনি। অনিমা শৈশব কৈশোর এই বাড়িতেই কেটেছে। এই বাড়িতে তার অনেক স্মৃতি। এমন অবস্থায় এই বাড়িতে থাকার প্রস্তাব খুব বেশি অবান্তর না। এছাড়া তার বাড়িটাও ভীষণ ফাঁকা। আম্মু প্রায় সময় অসুস্থ থাকে, আব্বু থাকে অফিসে অথবা ব্যবসার কাজে অন্য শহরে। সাথে প্রত্যুষের অফিস তো আছেই রোজ রোজ। অনু ওই বাড়িতে থাকলে তার যত্ন করবে কে? রাত হয়েছে। অমানিসার নীলচে কালো চাদরে ঢাকা পড়েছে গোটা শহর। অনিমা বসে বসে জানালা দিয়ে আকাশ দেখছিল। তার খাট থেকে আকাশ একটু দূরে। তার ইচ্ছে ছিল টকটকে লাল শাড়ি পরে বিয়ে করার, অথচ সে পরেছে একটা বেগুনি রঙের ঢিলে ঢালা চুড়িদার। প্রত্যুষ ঘরে এলো ক্লান্ত পায়। সারাদিন বক বক করতে করতে শরীর ভালো হয়ে এসেছে, মাথা ঘুরছে চরকির মতো। প্রত্যুষ আগে কিছুক্ষণ খাটে গিয়ে বসলো, তারপর জিরিয়ে নিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, বলো আমাকে কেমন লাগছে? অনিমা চুপচাপ তাকে দেখে। সে বিরক্ত হয়ে বলল, সারা জীবন এমন দেখেই যাবি, হাবলার মতো? সে কিছুক্ষণ ক্লান্তিতে শ্বাস ফেলে, তারপর আচমকা কিছু একটা ভাবতে সে এক লাফে উঠে বসে বলল, চলো একটা সাইন ল্যাঙ্গুয়েজ বানাই। অনিমা প্রশ্নাত্মক উদ্বিগ্ন চোখে তার দিকে তাকালো। প্রত্যুষ তার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, আমি এখন তোকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুই কয়েকবার চোখের পাতা ফেলবি, আর যদি না হয় তাহলে শুধু একবার চোখের পাতা ফেলবি। অনিমা বড় বড় চোখ করে তাকে দেখে। প্রত্যুষ বলল, কি মনে থাকবে? সে 3 বার পলক ফেলল। প্রত্যুষ খুশিতে গদগদ হয়ে বলল, সাবাস, তুই সত্যি ফার্স্ট লার্নার। এবার বল তোর কি শরীর খারাপ লাগছে? অনিমা একবার পলক ফেলল। প্রত্যুষ হেসে বলল, এক্সিলেন্ট। এবার বল আমাকে কি আজ নায়কের মতো সুন্দর লাগছে? অনিমা সে আগের মতো একবার পলক ফেলল। তার মুখটা এখন হাসি খুশি দেখাচ্ছে। প্রত্যুষ উদাস মুখে বলল, যাহ, তুই মিথ্যুক। সে কিছুক্ষণ ভাবে, তারপর গম্ভীর হয়ে বলে, এবার একটা সত্যি সত্যি প্রশ্ন করি, তুই কি আমাকে ভালোবাসিস অনু? অনিমা ভরকে গেল হঠাৎ। গোল গোল চোখে প্রত্যুষের দিকে তাকাতেই সে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর কিয়ৎক্ষণ বাদে একে একে 4 বার পলক ফেলে প্রত্যুষের দিকে তাকালো। অমনি প্রত্যুষ তার থেকে দূরে সরে এলো, মুখে বিজয়ের হাসি এনে বলল, থ্যাংক ইউ, আমি জানতাম তুই এটাই বলবি। ভালো, তোর চয়েস ভালো। সে উৎফুল্ল মেজাজে খাটের ওপর শোয়। অনিমা চোখ ছোট ছোট করে তাকে দেখে। তার কটমটে মুখটা দেখে প্রত্যুষ হেসে ফেলল। অকৃত্রিম সহজ স্বরে বলল, আচ্ছা যা, আই লাভ ইউ টু। তবুও কান্নাকাটি করিস না আর। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ, রোদ গাইতো আমি ভাবতাম তুমি আসবে আর কখন। বাইরে গুরুম গুরুম করে মেঘ ডাকছে। প্রত্যুষ এখনো অফিস থেকে ফেরেনি। আমি সত্যিই নববধূর মতো শাড়ি গয়না পরে তার জন্য বসে আছি। সে আসবে কখন কিচ্ছু জানি না।
আকাশের যা অবস্থা, তার অফিস শেষ হলেও বৃষ্টিতে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি বসে আছি অধীর আগ্রহে। কিছুক্ষণ আগে ইলিশ মাছের টুকরো ম্যারিনেট করে এসেছি। প্রত্যুষ বলেছে মাতব্বরি করে একা একা না ভাজতে। আমিও ভালো বউয়ের মতো মাতব্বরি না করে তার কথা রেখেছি। সে আসার অপেক্ষায় আমি রান্নাঘরের অর্ধেক কাজ ফেলে ঘরে এসে বসে আছি। ও বলা হয়নি, প্রত্যুষের পোস্টিং এখন গাজীপুরে। আমরা থাকি টঙ্গীর কাছে একটা 3 তলা বাড়িতে। প্রত্যুষ নিজেই বছরখানেকের জন্য টঙ্গীতে পোস্টিং নিয়েছে। তার নাকি আর ঢাকা শহর ভালো লাগে না। সে রাজধানীর দূষিত হাওয়া থেকে মুক্ত হয়ে কিছুদিন ভালো বাতাস খেতে চায়। আমি বুঝি না টঙ্গীর হাওয়া কোথাকার ভালো হাওয়া। সে তো একই অবস্থা, সারাদিন বাস ট্রাকের প্যাপু শব্দ। আমি এখন সুস্থ, হাঁটাচলা করতে পারি, টুকটাক কাজ করতে পারি, সবই পারি। কথা বলতে পারি না। আমি নাটক সিনেমায় থাকলে বোধহয় এক অসুস্থ সারলে অন্যটাও সেরে যেত, কিন্তু আমি তো নাটকের চরিত্র না, আমি একটা রক্ত মাংসে করা মানুষ চরিত্র। তাই ভোকাল কর্ডের সমস্যা আমার এখনো ঠিক হয়নি। ঠিক হয়নি বলেই এমন লিখছি, নয়তো মুখ দিয়ে পটপট করে সব বলে ফেলতাম। আমাদের বাড়িটা সুন্দর। প্রত্যুষ অনেক খুঁজে বের করেছে। পুরান একটা ইটের দালান, কিন্তু জানালার দৃশ্য চমৎকার। আমার মন বসে না শহরে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। এই গানের সাথে যারা একান্ত পোষণ করেন তারা এক রাতে আমাদের বাড়িতে থেকে যাবেন। আমাদের বাড়ি ইট পাথরের হলেও আমার মন বসবে, আপনার মন বসবে। মন যখন বৃষ্টি হয়ে ঝরে, সেই মেঘ যখন বৃষ্টি হয়ে ঝরে, সেই চমৎকার দৃশ্য এক কাপ চা হাতে জানলা দিয়ে দেখতে দারুণ লাগে। আমি দেখি মন ভালো হয় আমার। ওই যে বাড়ির সামনের রাস্তায় প্রত্যুষ সাহেবকে দেখা যাচ্ছে। তিনি ভিজে গেছেন ভীষণভাবে। তার হাতে একটা বাজারের ব্যাগ, তার সাবধানী কদম। কাদা পানিতে প্যান্ট ভিজে যাওয়ার চিন্তায় তার কপালের ভাঁজ গাঢ় হয়েছে, সাথে নাকটাও কুঁচকে রয়েছে কেমন করে। আমার তাকে দেখেই একটা গান মাথায় এলো। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়েতে কাদোকা খেলে, বনবাহারি ঝর্ণা খোঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। প্রত্যুষ বাড়ি এলো কাক ভেজা হয়ে, হাতে একটা বাজারের ব্যাগ। বৃষ্টির পানিতে ভিজে তার শরীর জুবুথুবু হয়েছিল। পরনের হালকা নীল শার্টটা অসহ্য বৃষ্টির দাপটে অতিষ্ঠ হয়ে তার গায়ের সাথেই লেপটেছিল। মাথায় জমে থাকা পানি টপ টপ করে তার চুল বেয়ে নেমে আসছিল। অনিমা দরজা খুলে মৃদু হাসলো। প্রত্যুষ বিরক্তি মুখে বলল, একদম জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে সালা। দরজার বাইরে দাঁড়িয়ে চুল ঝাড়া দেয়। গায়ের অতিরিক্ত পানিটা ঝরে যেতেই সে ক্লান্ত পায়ে ভেতরে আসে। অনিমা দরজা ছেড়ে বেশ উৎসুক চোখে তার দিকে তাকালো। সে আজ শাড়ি পরেছে। প্রত্যুষ সেটা দেখলো না, দেখে কোনো মন্তব্য করলো না। প্রত্যুষ শার্টের বোতাম খুলতে খুলতে তার দিকে তাকালো, তারপর ভ্রু উঁচিয়ে সন্দিহান গলায় বলল, কি সমস্যা, কি চাই? অনু দুই দিকে মাথা নাড়ে, ইতস্ত হয়ে পিছিয়ে যায় 2 কদম। প্রত্যুষ বারান্দা থেকে তোয়ালে এনে সেটা গলার 2 পাশে ঝুলিয়ে বলল, তোকে খুব বৃষ্টি লাগছে, এবার সামনে থেকে যা। অনিমার পুরো মুখ ভোঁতা হয়ে এলো। সে চুপচাপ তার সামনে থেকে সরে এলো। তাকে মোটেই বৃষ্টি লাগছে না, কিন্তু প্রশংসা হলো ওই ছেলেটা কিন্তু সমস্যা হলো ওই ছেলেটা কোনো দিন তার প্রশংসা করে না। সে সারাদিন থাকে সংসারের দায়িত্ব আর অনুর যত্ন নিয়ে ব্যস্ত। প্রত্যুষ গোসল করে একটা কালো ট্রাউজার আর সাদা শার্ট পরে বেরিয়ে এলো। তারপর ব্যস্ত পায়ে রান্নাঘরে গিয়ে স্টোভ জ্বালালো। অনিমা বসার ঘর থেকে একবার সেদিকে তাকালো, তারপর মুখ ভার করে সোফাতেই বসে থাকলো। প্রত্যুষ সব কাজ শেষে ঘেমে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। টেবিলের উপর মাছ বাজার প্লেটটা রাখতে রাখতে গলা উঁচিয়ে বলল, অনু আয়, খেতে আয়। অনিমা এলো না। প্রত্যুষ নিজেই তাকে হাত ধরে টেনে চেয়ারে এনে বসালো। একটা লোকমা মুখে তুলে তার মুখের সামনে এগিয়ে দিয়ে বলল, নে হা কর। অনিমা মুখ ভেঙচি মেরে অন্যদিকে ঘুরে গেল। প্রত্যুষ বলল, অনু, অনেক কষ্টে ঘেমে ঘেমে রান্না করেছি, হা কর, খিদে পেয়েছে আমার। অনিমা উঠে হন হন করে নিজের ঘরে গেল। তারপর একটা কাগজ এনে লিখলো, খাবো না আমি তোমার রান্না, তুমিই খাও। জ্বালাবি না অনু, এমনি বস সারাদিন কুত্তার মতো খাটায়। মেজাজ গরম আছে আমার। আমারও মেজাজ গরম। কেন? তোর মেজাজের কি হয়েছে? আমি শাড়ি পরেছি, তুমি কিছু বললেন না কেন? প্রত্যুষ হঠাৎ কেমন ইতস্ত বোধ করলো। আরেকবার খাবারের লোকমা মুখে তুলে বলল, তো তুই শাড়ি পরলে আমি কি করবো? নে হা কর, ঠান্ডা হচ্ছে ভাত।
অনিমা ফোঁস ফোঁস শ্বাস ছেড়ে পুরো খাবার শেষ করলো। প্রত্যুষ নিজেও খেলো কোনো রকমে। অনিমা তার প্লেট হাতে নিতে প্রত্যুষ তার হাত ধরে বলল, লাগবে না ম্যাডাম, আমি ধুয়ে নিব সব। আপনি যে আমার সংসারে থাকেন ওতেই আমি ধন্য। আর কাজ করতে হবে না, গিয়ে শুয়ে থাকেন চিতল মাছের মতো। সে গিয়ে প্লেট ধোয়, পুরো কাজ শেষ করে তারপর উকি দিয়ে বেডরুমের ভেতরে তাকায়। অনিমা বোধহয় বারান্দায়। প্রত্যুষ গিয়ে তার পেছনে দাঁড়ালো। অনিমা পেছন ফিরতেই সে বোকা বোকা হাসলো। হাত বাড়িয়ে অনিমার হাতটা ধরে বলল, তোকে আসলে শাড়িতে দারুণ সুন্দর লাগে অনিমা। তোকে সেরকম বউ বউ রূপে দেখলে আমার কেমন যে লাগে, এজন্য আমি তবদা খেয়ে চুপ হয়ে যাই। দরজা খোলার পর থেকে তুই ভাবছিস আমি সেটা করেছি। আমি আসলে এটা সেটার ছুতোয় তোকে দেখছি, অথচ তোকে দেখতে ছুতোর প্রয়োজন নেই। চাইলেই আমি তোকে ধরে টুপ করে চুমু খেতে পারি দুইটা, এমন করে। বলেই সে এক টানে অনিমাকে কাছে এনে তার কপালে টপার টপ দুটো চুমু খেয়ে দিল। অনিমা হতভম্ব হয়ে তার দিকে তাকালো। প্রত্যুষ হাত দিয়ে তার চোখের পাতা বন্ধ করে বলল, এখন এমন ড্যাব ড্যাব করে তাকাস না, আমার তো লজ্জা লাগে ভাই। সে সত্যি অনুকে জড়িয়ে ধরল। অনুর মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে স্বরে গাইল, আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। প্রত্যুষের কোনো কাজে ঠিক নাই। একদিন বৃহস্পতিবার অফিস শেষে বাড়ি এসে বলল, অনু ব্যাগ গোছা, আমরা রাঙামাটি যাচ্ছি। অনিমা বড় বড় চোখ করে তার দিকে তাকালো। প্রত্যুষ আলমারি খুলতে খুলতে বলল, অবাক হওয়ার কিছু নাই, হঠাৎ প্ল্যান হয়েছে আমি তুই তোকি আর ওয়াইফ। বল কি নিবি, শাড়ি পরবি? সে উত্তরের অপেক্ষা না করে নিজেই সব গুছিয়ে লাগেজ ভর্তি করলো। তারপর রাতে অনিমার কানে দুই পাশে একটা সুতির ওড়না পেঁচিয়ে তাড়াহুড়ো দিয়ে বলল, চল চল, তারা চলে এসেছে। অনিমা ভ্রমণ উপলক্ষে খুশি কিংবা বেজার কোনোটাই হওয়ার সুযোগ পেল না। সে তখনও অবাক চোখে প্রত্যুষকে দেখে যাচ্ছিল। এভাবেই ট্যুর হয় নাকি? তোকি আর তার স্ত্রী মারিয়া মূল সড়কের এক পাশে দাঁড়িয়েছিল। তারা দুজন সেখানে যেতেই তোকি এগিয়ে এলো। দুজন সৌজন্য সূচক হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। অনিমা নিজেও প্রশস্ত হাসলো। তোকি হাসি মুখে বলল, আপনার বরের নামে বিচার আছে। প্রত্যুষ কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকায়। অনিমা দুই হাত এক করে তার কথা শুনে তোকি কিছুক্ষণ রয়ে সয়ে বলল, তার কাজে কোনো মন নাই, সারাদিন শুধু অনু অনু করে। নিজে বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়, তবু বসে বসে ভাবে অনু জ্বালানা বন্ধ করছে তো। প্রত্যুষ তাকে টেনে নিজের সাথে নিয়ে এলো। তাদের এখন কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। অনিমা গিয়ে দাঁড়ালো মারিয়ার পাশে। তাদের রাঙামাটি যাত্রা ভালো গেল, তেমন ঝুট ঝামেলা ছাড়াই দুই জোড়া কপত কপতি পাহাড় চূড়ায় পৌঁছে গেল অনায়াসে। পাহাড়ে উঠতে চাঁদের গাড়ি ব্যবহার করা হয়। মারিয়া সেই গাড়ি থেকে নেমে অনিমাকে নিয়ে কিছুটা সামনে এগিয়ে গেল। পেছন থেকে হাসকি গম্ভীর পুরুষালী কণ্ঠটা তাদের দুজনকে থামিয়ে দিল। মারিয়া দাঁড়াও, অনু কিছু চেনে না এখানে, ওকে আমার কাছে পাঠাও। মারিয়া ঘুরে দাঁড়ালো। অনিমার সাথে তার চোখাচোখি হতেই সে অবিশ্বাস্য সুরে বলল, আনবিলিভেবল অনু, তুমি কোন দোয়া পড়ে তাকে ফু দাও বলো তো? কারো হাজবেন্ড এতটা কেয়ারিং কিভাবে হতে পারে? যাও যাও, বরের কাছে যাও, নয়তো তুমি হারিয়ে যাবে। অনিমা হকচক করতে করতে প্রত্যুষের কাছে গেল। তারা বর বউ মিলে বারবার অনুদের খেপায়। প্রত্যুষ তার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আয় আমার সাথে আয়। অনিমা রোবটের মতো তার পিছু পিছু হাঁটে। তারপর ঘুরে ঘুরে পাহাড় দেখে। অফ সিজন চলছে বলে চারপাশে মানুষ কম, কেবল সবুজে ঢাকা সারি সারি পাহাড়, এর মাঝে কয়েকটা কালচে খয়েরি রঙের কটেজ। অনিমাদের কটেজের অবস্থান বেশ সুন্দর জায়গায়। কটেজের জানালা দিয়ে পাহাড় দেখা যায়, মেঘ ধরা যায়। অনিমা গিয়েই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। তার ঘুম ভাঙে বিকেলের দিকে। ঘুম ভাঙতেই দেখলো কটেজ ফাঁকা। প্রত্যুষ মেসেজ দিয়েছে, তোকির সাথে বের হচ্ছি, রেডি থাকিস, এসে কল দিব। অনিমা লাগেজ খুলে একটা নীল শাড়ি বের করলো, সাথে মিল করে নীল সাদা চুড়ি। পাহাড়ের কাছে গেলে নীল পড়তে হয়, যেন সাদা সাদা মেঘের ভিড়ে ওই নীলটা আকাশের সাথে মিশে একাকার হয়ে যায়। দরজায় টোকা পড়ে। অনিমা শাড়ির কুচিটা চেপে ধরে দরজা খুলে দরজার বাইরে একটা 12-13 বছরের বয়সী ছেলে দাঁড়ানো। মুখটা শ্যামলা, চোখে কিঞ্চিত বিরক্তি ভাব। অনিমা তার দিকে তাকাতেই ছেলেটা স্বাভাবিক গতিতে নিজের হাতটা তার দিকে বাড়িয়ে দিল। অনিমা তাকালো তার হাতের দিকে, প্রশ্নাত্মক চোখে ইশারায় জানতে চাইলো এটা কি। ছেলেটা ভাবলেশীন হয়ে বলল, আমি জানি না, আপনার বর পাঠাইছি।
সাথে সাথে দুই চোখ বড় হয়ে গেল তার। প্রত্যুষ পাঠিয়েছে। অনিমা এক টানে চিঠিটা নিজের হাতে নিল। খুলতেই দেখলো প্রত্যুষের লেখা। সে চিঠির মতো করে কিছু বাক্য লিখেছে। অনিমা, ধরে নাও তোমার স্বামীর পক্ষ থেকে এটা তোমার জন্য একটা ছোট্ট উপহার। তুমি করে বলছি, কারণ প্রেয়সীকে জীবনে একবার অন্তত তুমি করে বলতে হয়। কয়েক মুহূর্তের জন্য আমাকে ধরে নাও একজন গম্ভীর, সাংসারিক এবং চাপা স্বভাবের পুরুষ হিসেবে। ধরে নাও তুমি আর আমি কেবলই স্বামী স্ত্রী, এর বাইরে আর কিছু না। আমাদের সংসার দাঁড়িয়ে আছে আমার প্রাণ খোলা হাসিতে আর তোমার মনোরম নীরবতায়। অনিমা, তুমি কি জানো নীরবতায় যে তোমার সবচেয়ে বড় সৌন্দর্য? তোমার সবচেয়ে শক্তিশালী ভাষা হলো তোমার দুই চোখ, আর সেই সাথে তোমার গভীর নিভৃত চলন। তোমার কি নীরবতায় বেশি মানায় অনু? তুমি কথা বললে বোধহয় তোমার আর আলাদা সৌন্দর্য থাকবে না, কারণ যখন তুমি কথা বলতে শুরু করবে তখন তোমার চোখ কথা বলা বন্ধ করে দিবে, আর যেদিন তোমার চোখ কথা বলবে না সেদিন তোমার সমস্ত সৌন্দর্য ফুরিয়ে যাবে। আমার ধারণা তোমার অক্ষমতাই তোমার সবচেয়ে বড় অলংকার। অনু, আমি তোমায় ভালোবাসি, এ কথা সত্য না। আমি তোমায় যত্ন করি, আমি তোমায় হারাতে ভয় পাই। আমি তোমার ভেতর আমার একটা সংসার খুঁজে পাই। কিছু না থাকা আমি তোমাকে দেখলে নিজের একটা পরিচয় পাই। আমি তোমাকে বলতে চাই, আমার জীবন থমকে দেওয়ার মতো অসম্ভব ক্ষমতা তোমার আছে। আবার আমাকে শান্ত, বিনয়ী এবং সুপুরুষ করার মতো বিশেষ ক্ষমতাটুকুও তোমরাই হাতে আছে। আপাতত চাইছি তোমাকে নিয়ে পাহাড়ের কোলে হারিয়ে যেতে। চিরকুটটা পড়া মাত্র তুমি সব ছেড়ে ছুড়ে কটেজ থেকে বেরিয়ে আসবে। আমি আছি পাহাড়ের একেবারে শেষ মাথায়, তুমি আমাকে পাবে। ইতি। এই আমি বাদে তোমায় এত বেশি আর কে চাই বলো? অনিমা মোহনাচ্ছন্ন হয়ে লেখাটা পড়তে গিয়ে সে আটকে গেল। কখনো থেমে গেল, কখনো আবার আবেগে সিক্ত হয়ে উঠল। এরপর চিঠিটা হাতের ভাঁজে নিয়ে সে সত্যি কটেজ থেকে বেরিয়ে এলো। পাহাড়ের শেষ মাথায় প্রত্যুষ দাঁড়ানো। অনিমা হেঁটে গিয়ে তার পেছনে দাঁড়ালো। তার চুরির রিনঝিন শব্দে প্রত্যুষের ধ্যান ভাঙলো। সে তাকে দেখেই হালকা করে হাসলো। হাত দুটো পকেটে গুজে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, অমিতের সাথে যখন এখানে এসেছিলাম তখনই বলেছিলাম তোকে একদিন এখানে আনবো। বল, জায়গাটা খুব সুন্দর না? অনিমা উপর নিচ মাথা নাড়ে। প্রত্যুষ তার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, আয়, হাত ধর আমার। অনিমা ভয়ে ভয়ে পাহাড় ঘেঁষা উপত্যকার দিকে তাকালো। প্রত্যুষ সাহস নিয়ে বলল, আরে বাবা, ভয় নেই, আমি আছি। আমি তোকে ফেলবো না। পৃথিবীর খুব শক্তিশালী কথাগুলোর একটি হলো আমি আছি। সবার কিন্তু আমি থাকে না, গুটি কয়েক মানুষের আমি থাকে। ওই আমির থাকাটা খুব দামি, খুব শক্তিশালী। অনিমা শক্তিশালী কারণ তার জীবনে আমি আছি বলার মতো একজন সে আছে। অনিমা প্রত্যুষের হাত ধরে আরেকটু এগিয়ে গেল। সে কাছে আসতেই প্রত্যুষ তাকে দু হাতে আগলে নিল। অনিমা লজ্জা পেল সামান্য। খানিক বাদে সে নিজেই নির্ভর হয়ে তার সমস্ত ভার প্রত্যুষের ওপর ছেড়ে দিল। তার সংসার জীবনে সে এই ছেলেটিকে বহুবার জড়িয়ে ধরেছে, আর যতবার জড়িয়ে ধরেছে ততবার মনে হয়েছে একগুচ্ছ সাদা গোলাপের তোড়া তাকে চারদিক থেকে বেষ্টন করে রেখেছে। ঠান্ডা গা হিম করা বাতাস সবেগে ছুটে এসে তাদের শরীরে আছড়ে পড়ল। মনে হলো পুরো শরীরে মৃদু দোল খেলে গেছে। আনন্দে প্রাপ্তিতে অনিমার দু চোখ ভরে যায়। প্রত্যুষ তাকে ওভাবে জড়িয়ে ধরে গান ধরে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। নীল কৃষ্ণচূড়া নামটা তেমন প্রচলিত না, এবং আমাদের কান কিংবা চোখ কোনোটাই এমন কথা শুনে অভ্যস্ত না। কারণ কৃষ্ণচূড়া শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে থোকা থোকা রক্তলাল এক ঝাঁক ফুলের দৃশ্য। তবে প্রকৃতিতে এই রক্তলাল কৃষ্ণচূড়ার ভিড়ে নীল কৃষ্ণচূড়ার অস্তিত্ব আছে। নিউ মার্কেটের পশ্চিম কায়সার মেমোরিয়ালের পথ ধরে এগুলেই সেই থোকা থোকা নীল রাঙা ফুল চোখে পড়বে, যার নাম নীল কৃষ্ণচূড়া। ইংরেজিতে যাকে বলে ব্লু জাকারান্ডা। আসলে এই লাল নীল কৃষ্ণচূড়াদের উপস্থিতি মানব জীবনেও আছে। এরা দুজনেই সুন্দর, অথচ দুজনের আবেদন ভিন্ন। একজন নিয়ত, অন্যজন অনিয়ত। প্রজ্ঞা আপু আর জুয়েল ভাই হলেন টকটকে লাল কৃষ্ণচূড়া। প্রকৃতিতে হার হামেশা দেখা যায়, এবং দেখা মাত্র চোখ জুড়িয়ে যায়। একটা অমলিন অপার্থিব সৌন্দর্য মেশানো থাকে এই কৃষ্ণচূড়ার মাঝে। ওইরকম একটা সংসার সবাই চায়।
এবং দিন শেষে সিংহভাগ মানুষই পেয়ে যায়। আর আমি আর প্রত্যুষ হলাম কায়সার মেমোরিয়ালের সামনে থাকা ওই নীল কৃষ্ণচূড়া। সচরাচর চারপাশে দেখা যায় না, মানুষের অস্তিত্ব মানতে চায় না, কিন্তু দিন শেষে আমরা ঠিকই প্রকৃতিতে বেঁচে থাকি যুগ যুগ ধরে। এই ধরুন আমাদের কথা। প্রজ্ঞা আপু আর জুয়েল ভাইদের গল্প আপনারা অহরহ শুনেছেন, তাই না? গল্পগুলো সুন্দর, তবে অপ্রচলিত। এটাই সাধারণত হয় এবং হওয়া উচিত। কিন্তু ভেবে বলুন তো, আমার আর প্রত্যুষের গল্প আপনারা আগে কখনো শুনেছেন? এমন অসময় অনিয়ত প্রেমের কাহিনী আপনারা আগে প্রত্যক্ষ করেছেন? করেননি, কারণ আমরা হলাম নীল কৃষ্ণচূড়া। সুন্দর অসুন্দর মিলে আমাদের গল্পটা অনিয়ত। যখনই আমি আমাদের কথা ভাবি, আমার মাথায় সেই নীল কৃষ্ণচূড়ার কথাই মনে পড়ে, সাথে আরেকটা শব্দ মাথায় আসে, অদ্ভুত সুন্দর। আমি যদি আমার আর প্রত্যুষের এই আধো আধো ভুংচুং গল্পের একটা নাম দেই। আসলে এই গল্পের মুখ্য চরিত্র অনিমা না। অ্যাক্সিডেন্টে বাকশক্তি হারিয়ে কিংবা 3 তলা ছাদ থেকে পড়ে 4-4টে বছর ঘুমিয়ে থেকে যে কেউ অনিমা হতে পারে। সেই অনিমা হওয়ায় মাঝে কোনো কৃতিত্ব নেই, কোনো মাহাত্ম্য নেই। এই গল্পের মূল নায়ক হলো জনাব আহসানুল হক প্রত্যুষ। অনিমা এই গল্পের বড় সাধারণ এক চরিত্র। ওই যে বললাম, অনিমা হতে গেলে খুব বেশি কিছু করতে হয় না, কিন্তু প্রত্যুষ হওয়ার জন্য 4-4টে বছর অপেক্ষা করতে হয়। 4-4টে শ্রাবণ, 4-4টে বসন্ত বিসর্জন দেওয়ার পরে প্রত্যুষের গল্প হয়। প্রত্যুষরা কিসের অপেক্ষা করে বলুন তো? হাসপাতালের বেডে নিথর হয়ে মরণ শয্যায় শুয়ে থাকা বাকশক্তি হারানো মেয়েটির জন্য প্রত্যুষদের পিছুটান কোথায়? তারা প্রতিজ্ঞাবদ্ধ না। তারা চাইলেই একটা সুন্দর ভবিষ্যৎকে আঁকড়ে ধরতে পারে। তারা চাইলেই পারে প্রিয়তমার হাত ধরে তেপান্তরে পাড়ি জমাতে, অথচ তারা যায় না। তারা আঁকড়ে ধরে অনিমাদের মতো সর্বহারা মানুষদের, যাদের সাথে তেপান্তরে যাওয়া যায় না, যাদের সাথে খিলখিলিয়ে হাসা যায় না। আচ্ছা, একটা শব্দ আছে না, বেসিক হিউম্যান নিড। শারীরিক সম্পর্ক নিয়ে বিরাট বড় আর্টিকেল। ছেলেরা নাকি ওইসব ছাড়া ঘর করতে পারে না। তবে আমি বড় চিন্তিত। আমি ছেলের ঘর করছি তো, কারণ ওই যে ছেলেটা, সে আটকায় সুদৃঢ় মজবুত আলিঙ্গনে। সে আটকায় একটা ত্রুটিপূর্ণ মেয়ের কোমল সাদামাটা আদলে। সে আটকায় একটা বাবুই সংসারের স্বপ্নতে। সে আটকায় আমায় কালো রঙের ডায়েরিতে। ধ্যাত, প্রত্যুষ সাহেব পুরুষ জাতির জন্য কলঙ্কই বটে। তবে বলিহারি, এমন 2-1টা কলঙ্ক না থাকলে অনিমাদের কি হতো বলুন তো? আমরা যখন 4 বছরের গভীর নিচ্ছিদ্র নিদ্রার শেষে চোখ মেলতাম, তখন আমরা দেখতাম আমাদের পছন্দের মানুষটি আর আমাদের নেই। তারা বিয়ে করেছে, সংসার করছে। তবে কি আজ আমি আমাদের সাথে ওই স্নিগ্ধ নীলাভ নীল কৃষ্ণচূড়ার মিল খুঁজে পেতাম? থরথরে লাল কৃষ্ণচূড়া খুব মনোরম দেখতে। মৃদু বাতাস যখন কৃষ্ণচূড়া ঝরে, তখন চোখ দুটো জুড়িয়ে যায় অবশেষে। কিন্তু এই লালের ভিড়ে নীল রাঙা কৃষ্ণচূড়া কি আলাদা আবেদন জাগায় না? মনে হয় না তারা যেন ভিন্ন রকম সুন্দর? মনে হয় না তারা যেন অনিমা আর প্রত্যুষ? মনে হয় না তারা খুব অনিয়ম, খুব চমৎকার, দৃষ্টিনন্দন? মনে হয়। যাত্রা এইটুকুই। জানি না কতখানি পোর্টে করতে পেরেছি, কিন্তু চেষ্টা তো ছিল সাইকোলজিক্যালি একটা রোমান্টিক প্লট আকার, যেখানে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থাকবে কম, মনস্তাত্ত্বিক প্রেম থাকবে বেশি। গল্প ভালো লাগলে মতামত দিবেন, রিভিউ দিবেন।